6 মাসের বাচ্চার মা হয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতে লজ্জা করে না তোমার ইরা? যেই স্বামী তোমাকে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার বানালো তার সাথে তুমি প্রতারণা করলে? এতটা খারাপ তুমি ইরা? টিয়া, দেখো আনোয়ার, তুমি আমার পড়াশোনার খরচ দিয়ে অনেক উপকার করেছো, কিন্তু এখন আমি বিসিএস ক্যাডার আর তুমি একজন রিক্সা চালক। সবাই কি বলবো আমার জামাই একজন রিক্সা চালক? তুমি কখনোই আমার যোগ্য ছিলে না আনোয়ার। আর এখন তো আমি সরকারি চাকরি করব, আমার পাশে তোমাকে মানাবে না। বাহ, কি সুন্দর কথা! বিসিএস ক্যাডার তুমি, তোমার সাথে আমার যায় না, কিন্তু যখন তোমার মামা মামি তোমাকে তাড়িয়ে দেয় তখন তোমার কাছে কিছু ছিল না, তখন তো তুমি যোগ্য ছিলে না। আমি তো একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম, যার চালচুলো কিছুই ছিল না, তখন তো তোমাকে ঠিক বিয়ে করেছি আমি। আনোয়ার, হুম, আমি মেনে নিলাম তুমি তখন বিয়ে করেছিলে, কিন্তু তখন তো তুমি আমার রূপ দেখে প্রেমে পড়ে গিয়ে বিয়ে করলে। আর এখন আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, কত টাকা তার, তাকে রেখে তোমার মতো একজন রিক্সা চালকের বউ হয়ে থাকতে পারবো না ইরা। রূপ সারা জীবন থাকে না, আমি তোমাকে কখনো রূপ দেখে ভালোবাসি নেই, শুধু তোমার মন দেখেছি। কিন্তু তোমার মন তো ভালো না। যার কাছে সৌন্দর্যের সুখের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে আমি কিছু আশা করি না আনোয়ার। ঠিক আছে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে, সাইন করে নিও। ও, তুমি তো পড়াশোনা জানো না, নিজের নামটা লিখতে পারো না, সরি, টিপসই করে দিও। আর তোমার মেয়েকে কোনো দরকার নেই, নিজের সাথে রেখে দিও ইরা। জীবন রে, আর কত খেলা দেখাবি? যাকে জন্য রিক্সা চালাতে চালাতে হাতে ব্যথা হয়ে গেল, সেই তো অন্য কারো হাত ধরে বসে আছে। যার পরীক্ষার ফিস জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করে দিয়েছি, সেই আজ মনকে রক্তাক্ত করলো। বাড়ি ফিরে যার দেখি 6 মাসে মেয়েটা কান্না করছে। মাফ করে দে রে মা, তোর বাবার কোনো যোগ্যতা নেই, তোর মা সেজন্য চলে গেছে, মাফ করে দে মা। আনোয়ার, কী হলো আনোয়ার, তোমার বউ কোথায়? বাড়িতে আসে নাই বাড়িওয়ালা? না কাকা, ও এখন বিসিএস ক্যাডার, আমার মতো রিক্সাওয়ালার সাথে এই বাড়িতে থাকবে? ভাঙা বাড়ি, সে তো এখন নতুন বাড়িতে থাকবে, নতুন মানুষের সাথে। আনোয়ার, আসলে কিছু মানুষ কখনো কারো আপন হয় না, তারা শুধু ব্যবহার করতে জানে, প্রতিদান দিতে জানে না। কিন্তু তুমি এই 6 মাসের বাচ্চাটাকে কি করে বড় করবে তুলবে বাড়িওয়ালা? কাকা, আপনি চিন্তা করবেন না, কষ্ট করে হলেও আমার মেয়েকে মানুষ করব। আমি ওকে শেখাবো সৌন্দর্য সব না, মন সব। আর কাকিকে একটু বলবেন ওর যাতে খেয়াল রাখে। আনোয়ার, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না কাকা, সকাল হয়ে গেলে রিক্সা নিয়ে বাহিরে যাই, মেয়েকে কাকির কাছে রেখে যায়, হঠাৎ করে পুলিশ আছে। আনোয়ার, এই তো লাইসেন্স কোথায়, বাহির কর লাইসেন্স। পুলিশ, ও এই নেন লাইসেন্স নিয়ে এসেছি। আনোয়ার, তোর লাইসেন্সে ভুল আছে, তোকে থানায় যেতে হবে। পুলিশ, কি বললেন স্যার, লাইসেন্সে ভুল মানে? সব তো ঠিকই আছে তো, আরও অনেক পুলিশ তো দেখেছে, তারা তো ভুল বলেনি। আনোয়ার, তোকে থানায় যেতে বলছি, চল থানায়, বেশি কথা বলবি না। আচ্ছা কি করার, থানায় যেতে হবে, কিন্তু ওরা থানায় না নিয়ে একটা রাস্তায় নিয়ে আসে, আশেপাশে কোনো মানুষ নেই। স্যার আপনারা এখানে কেন নিয়ে আসলেন? আনোয়ার, এই তোর কাছে যা আছে সব বাহির কর, আর তোর রিক্সার চাবি দে। পুলিশ, ভাই আপনারা ছুরি কেন বাহির করলেন? আর আপনারা তো পুলিশ না, তাহলে কি আপনারা ডাকাতি করতে এসেছেন? দেখেন ভাই, রিক্সা ছাড়া কিছুই নেই আমার কাছে, আমার বাসার ছোট্ট মেয়েটা কি করে তাকে খাওয়াবো, রিক্সা নিবেন না। আনোয়ার, দেখ তোর কান্না শুনতে চাই না, রিক্সার চাবি দে। লোক, না, জীবন দিয়ে দিলেও চাবি দিমু না। আনোয়ার, তোর এভাবে চাবি নেওয়া যাবে না। ওই ওকে রুমালটা শুকিয়ে দে। লোক, কি, এই রুমালটা শুকালো, তারপর আর কিছু মনে পড়ছে না আনোয়ার। চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পায়, পরে মনে পড়ল আমার রিক্সা, সেটা কোথায়? কাকাকে পাশে দেখে, আরে আনোয়ার, তোমার জ্ঞান ফিরেছে বাবা, তোমার শরীর ঠিক আছে এখন? আর উঠতে যেও না, এখন শরীর বেশ দুর্বল। কাকা, না কাকা, আমি ঠিক আছি, শরীর কিন্তু। কাকা, আমার রিক্সা কোথায়? ওরা কি রিক্সা নিয়ে চলে গেছে? আনোয়ার, হ্যাঁ রে বাবা, ওরা ডাকাতি করে রিক্সা নিয়ে চলে গেছে। তোমাকে একটা রাস্তার লোক দেখতে পায়, তখন তোমার মোবাইল থেকে ফোন করে জানান দেয়, যখন যাই তখন তোমাকে অজ্ঞান হিসেবে পেয়ে নিয়ে আসি। কাকা, কাকা আপনাকে ধন্যবাদ, অনেক সাহায্য করেছেন আপনি, কিন্তু রিক্সা না থাকলে সংসার চলবে কেমন করে? আনোয়ার, আরে চিন্তা করো না, পুলিশকে জানালে ওরা তো খুঁজে বের করবে। কাকা, কাকা পুলিশ তো এমনি খুঁজে দিবে না, তাদের তো টাকা দিতে হবে। কিন্তু আপনি তো আমার কথা জানেন, পকেটে 5 টাকাও নাই, মেয়েটার জন্য কিছু আনতে পারি নাই, আপনার 2 মাসের ভাড়া দিতে পারি নাই, রিক্সাটাই তো নিয়ে চলে গেছে, আমি কোনো পথ তো
দেখি না কাকা। আনোয়ার: আরে চিন্তা করো না, তোমাদের গ্রামের বাড়ি না কিছু সম্পত্তি আছে, তা বিক্রি করে কিছু টাকা দিয়ে ব্যবসা করো কাকা। কাকা গ্রামের বাড়িতে তো কিছু নাই, ইরার পরীক্ষার টাকা জোগাড় করতে সব বিক্রি করে দিছি। আর আপনি তো জানেন আমার বাবা একজন রিক্সা চালকের, এত সম্পত্তি তো নেই, যা ছিল সব শেষ। আনোয়ার: আরে তোমার এখানে কথা বলতে কি সারা রাত কাটিয়ে দিবে? বাচ্চা মেয়ে কখন থেকে কান্না করছে কাকি। কান্না করছে কেন কাকি? কোনো সমস্যা হয়েছে ওর? আনোয়ার: মনে হয় খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো সুজি নেই, আর 6 মাসের বাচ্চাকে কি খাওয়াবো কাকি? ও হ্যাঁ, ঘরে তো সুজি নেই। আচ্ছা কাকি, আমি বাজার থেকে সুজি নিয়ে আসি। আনোয়ার: আচ্ছা ঠিক আছে, যাও কাকি, বাজারে তো চলে আসি, কিন্তু টাকা তো নেই, কী করব? সামনে একটা রক্ত বিক্রি করা দোকান দেখতে পাই, একটা মাত্র উপায়, তাই রক্ত বিক্রি করে কিছু টাকা পাই, তা দিয়ে সুজি কিনে বাড়িতে নিয়ে আসলাম। আনোয়ার: সুজি তো আনলে, কিন্তু তুমি তো জানো আমার চোখের সমস্যা, রান্নাঘরে যেতে পারি না, আর কাজের মেয়ে তো বাসায় চলে গেছে, রান্না করবে কে? তুমি একটা বিয়ে করে নাও কাকি। না কাকি, বিয়ে করতে পারবো না। বিয়ে করলে সেই বউ এসে যদি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে, আর নিজের পেট চালাতে পারি না, আবার আর একটা পেট চালাবো? আপনি চিন্তা করবেন না, সুজি আমি রান্না করতে পারি। আনোয়ার: আচ্ছা তুমি যা মনে করো তাই করো, সুজি রান্না করি, কিন্তু কালকে থেকে ঘরের খাবার কি করে জুটবে? রিক্সা নেই, তোকে কি করে খাওয়াবো আমি রে মা? তোর বাবার তো কিছুই নেই, বুঝতে পারছি এই গ্রামে আর থাকা যাবে না, শহরে যেতে হবে, কালকে গাভীটা বিক্রি করে শহরে চলে যাব। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করি, মেয়েকে খাওয়ানো, কিন্তু ওকে রেখে কি করে যাব? এখানে তো কাকি নেই ওকে দেখে রাখার মতো, যদি একা থাকলে কোনো সমস্যা হয়, হঠাৎ কেউ দরজায় বেল বাজে। আনোয়ার: কি হলো, আপনি রেডি হয়েছেন? আজকে যে দোকানে যেতে হবে সেটা কি মনে আছে? ঝুমকা: মনে আছে, কিন্তু সুখকে কোথায় রেখে যাব? ওকে দেখার মতো কেউ নেই। আনোয়ার: আচ্ছা এইটা তো সমস্যা, ওকে আমার কাছে দেন, সুখও দোকানে যাবে। ঝুমকো: কি বলেন আপনি? শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? ওকে আমি রাখতে পারবো। আনোয়ার: শুনুন, দোকানে আমি আপনার মালিক, আমার দোকানে কে যাবে আর কে সাথে থাকবে সেটা আমি করব, তাই সুখ আমার সাথে থাকবে। ঝুমকো: আচ্ছা ঠিক আছে, চলে যায়, ওনার সাথে সুখও যায়। দোকানটা ভালো, রাস্তার সাথে বড় দোকান, এখানে চাকরি করা ভাগ্যের বিষয়। আনোয়ার: দোকান পছন্দ হয়েছে? না হয়নি। ঝুমকো: আরে এত বড় দোকান, পছন্দ তো হবে, কিন্তু এই দোকান তো রাস্তার সাথে আরও অনেক বড়, তাহলে এখানে লস কেন হয়? রাস্তার সাথে তো দোকানে লস হওয়ার কথা না। আনোয়ার: আসলে সেটা জানি না, অনেক ভালো ভালো রাঁধুনি দিয়ে রান্না হয়েছে, কিন্তু মানুষ কেন আসতে চায় না সেটা বুঝতে পারি না। রান্না নাকি খারাপ, কিন্তু আমরা খেলে তো ভালোই লাগে, তাই কোনো মানুষ একবার খেয়ে আর দোকানে আসে না। ঝুমকো: ও নিশ্চয় তাদের খাবার খেতে কোনো সমস্যা হয়, বাহ তারা মিথ্যে বলে। আনোয়ার: হতে পারে, আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, দোকান বন্ধ করে দিব, তাই তাড়াতাড়ি একটা ভালো কাজ খুঁজে বের করুন। ঝুমকো: ঠিক বলছেন, আমি দোকানে রান্নাঘরে যাই, কিন্তু কোনো রাঁধুনি নেই, মনে হয় এই দোকানটা কেউ কাজ করতে চায় না, শুধু একটা ছেলে আছে, নাম ডলার। আনোয়ার: আপনি শুধু শুধু এখানে কাজে এসেছেন, এই দোকানে তো কেউ আসে না, যে আসে সেই বলে খাবার নাকি টক, কিন্তু খাবার রান্নার সময় ভালো থাকে, বুঝতে পারি না, নিশ্চয় ভূত আছে। ডলার: ভূত আছে নাকি সেটা পরে দেখা যাবে, এখন চলো রান্নাঘরে, রান্নাঘরে সব আছে, আমি মায়ের ডায়েরিটা বের করে, যেখানে অনেক রান্না আছে। আনোয়ার: আচ্ছা বস, এই ডায়েরিটা কার? অনেক রান্না আছে, এটা কার? ডলার: এটা আমার মায়ের ডায়েরি, ছোটোবেলায় মা যখন রান্না করতো আমি খোলা রেখে মায়ের রান্না দেখতাম, মা তার সব রান্না এই ডায়েরিতে রেখে গেছে, কি করে ভালো করে রান্না করতে। আনোয়ার: এই দোকানদারের জন্য রান্না কি করবেন? কয়েকদিন পরে তো বন্ধ হয়ে যাবে। ডলার: শোনো, খোদা তালা কখনো কোনো কারো খারাপ চায় না, সে যদি আমাকে এখানে পাঠায় তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ আছে, আর যদি দোকান বন্ধ হয়ে যায় তারও নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আমার জীবনের সাথে যা হলো তার আর কী কারণ সেটাই বুঝতে পারি না। আনোয়ার: ওকে বস, চলুন কাজ করি, আপনার সাথে কথা বলে আমি পারবো না। ডলার: আজ রান্না করব করলার তরকারি, তাও আবার ডিম দিয়ে, আমার মায়ের ছোট রেসিপি। আনোয়ার: সব রেখে করলা মাংস রান্না করি। ডলার: না, এমনি দোকানে লস হচ্ছে, তাই এটা রান্না করতে হবে। আনোয়ার: আচ্ছা চলেন শুরু করি। ডলার: প্রথমে এই করলাকে একটু গরম পানি দিয়ে নরম করে নিন, যাতে এর তিতাটা কমে যায়, তারপর এটা ডিম দিয়ে কুসুমটা ফেটিয়ে দিন, একটু পর রান্না করে করলা দেয়, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আনোয়ার: একটু পর খাবারটা খায় অনেকে, টেস্টি হয়, বাহ বস, অনেক ভালো খেতে হয়েছে, কোনো মুরগি শুরু করে সব হার মেনে যাবে, কিন্তু বস করলার তো একটু তিতা আছে। ডলার: শোনো, সব জিনিসে একটা আলাদা গুণ থাকে,
করলা আছে, করলা যদি তিতা না হয় তাহলে অন্য সবজি আর করলার মধ্যে পার্থক্য কি? যেমন সব মানুষ আছে, কেউ ভালো কেউ খারাপ। আমাদের সমাজে সব মানুষকে নিয়ে চলতে হয়, কখনো রাগ করা সমাধান নয়। আনোয়ার: বা বস, আপনি একটা বড় কথাকে কি সুন্দর করে বলে দিলেন। আপনি সত্যি মহান। ডলার: আচ্ছা ঠিক আছে, এখন মানুষ আসবে খাওয়ার জন্য, সেই অপেক্ষায় থাকছি, কিন্তু কোনো মানুষ আসে না। একজন মানুষ আসে, কি করব? এত খাবার কি নষ্ট হবে? আনোয়ার: 7টা দিন কেটে গেলেও দোকানে কোনো লোক আসে না, না প্রতিদিন খাবার নষ্ট হয়। কিন্তু লোক কোনো আসে না, তার কারণ এখনও অজানা। সুখ এখন ঝুমকার মা, উনি দেখে রাখেন পরিবারটা খুব ভালো। আনোয়ার: বস, আজকে তাহলে কেউ আসলো না, যাই খাবারটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। এই দোকানের রান্না কেউ খাবে না। ডলার: আরে আজকের খাবার ফেলে দিও না। প্রতিদিন আসার সময় দেখি রাস্তার পাশে কিছু অসহায় মানুষ আছে, তারা ঠিকমতো খেতে পারে না। তাদের খাবার দিয়ে আসলে তারা খুশি হবে আর দোয়া করবে। আনোয়ার: ঠিক আছে বস, আপনার যা ইচ্ছা তাই করুন, আমাকে বাড়ি যেতে হবে, রাত অনেক হয়ে গেছে। ডলার: আচ্ছা তুমি যাও। হঠাৎ দেখি ঝুমকো দোকানের মধ্যে বসে আছে। আপনি বাড়ি ফিরে যাননি? আনোয়ার: না, যেতে ইচ্ছে করছে না। আপনি তো অসহায় মানুষদেরকে খাবার দিতে যাবেন, চলুন তাদের খাবার দিয়ে এসে। ঝুমকো: আপনি যাবেন আমার সাথে? আনোয়ার: অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ, এই তাই কাজ করতে হবে। আর খাবার নষ্ট করার চেয়ে যদি কেউ খাবার খেয়ে খুশি হয়, দোয়া করে, তাহলে তো ভালোই হয়। ঝুমকো: ঠিক বললেন, আমরা যেখানে যাই অসহায় মানুষগুলোর খাবার দেয়, তাহলে খুশি দেখে নিজের জীবনের দুঃখ ভুলে যেতে ইচ্ছা করে। কিন্তু সব মানুষকে কি ভুলে যাওয়া যায়? আসলে কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আনোয়ার: কী হলো, ভাবুক হয়ে গেলেন কেন? আপনজনকে মনে পড়ছে বুঝি? আচ্ছা, আপনার বউ কি মারা গেছে? ঝুমকো: আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দেই। সব মানুষকে কি মারা গিয়ে জীবন থেকে চলে যেতে হবে? হয়তো তার জন্য আমি যোগ্য নেই, সেজন্য চলে গেছে। মানে আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? সে আর সুখ তার সাথে থাকে না কেন? ঝুমকো: আমি যখন খুব খুব ছোট তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে বড় করে তুলে আমাকে। মায়ের মতো কষ্ট হোক কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু যখন 10 বছর বয়স, মাও মারা। জীবন কতটা কষ্ট তখন বুঝতে পারি। স্কুল যেতে পারিনি, মানুষের বাড়িতে কাজ করে যেভাবেই হোক পেট চালাই। যখন বড় হয় তখন রিক্সা চালাই। তখন থেকে আমার জীবনে ইরা, ওকে পেয়ে মনে হয় এই পৃথিবীতে কেউ তো আছে যে আমার হবে। আনোয়ার: তারপর আপনার আর ইরার কি সুখের সংসার হয়েছে? ঝুমকো: সুখ সবার কপালে সয় না। নিজের পড়াশুনো করতে পারেনি, তাই শখ করে বউকে কলেজে ভর্তি করে শত কষ্ট করে ওকে কলেজ পাশ করায়, চাকরিতে যাতে ভালো করতে পারে সেজন্য ভালো প্রাইভেট দেয়। নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালায়। ও যখন বিসিএস ক্যাডার হয় তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। জানেন, নিজের মায়ের মৃত্যুতে আমি কান্না করি নাই, কিন্তু ওর খুশিতে কান্না করি। ও চাকরি পেতে শহরে যায়, তখন থেকে শুরু হয় ওর পরকীয়া। শহরের ছেলের সাথে খুব সম্পর্ক থাকে, কিন্তু সুখ তখন ওর পেটে, কিন্তু তাও পরকে চালিয়ে যায়। সুখ জন্ম নেবার 6 মাস পরে ও পালিয়ে যায়। ও সুখের কথা একবারও ভাবেনি। আনোয়ার: কি বললেন? যার জন্য এত কষ্ট করলেন সে আপনার সাথে এই বেইমানি করতে পারে? পৃথিবীতে এমন মানুষ আছে? ঝুমকো: হয়তো আছে। ও যদি আমাকে বলতো যে ও আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওকে নিজে ওর ভালোবাসার হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, এর জন্য কখনো ওকে মাফ করবো না। আনোয়ার: আচ্ছা, ও এখন কেমন আছে নতুন বয়ফ্রেন্ডের সাথে? ঝুমকো: আসলে কি জানেন, দিন শেষে বেইমানরা ভালো থাকে, কিন্তু যারা হেরে যায়, তারা যারা শত কষ্টের পর নিজের আপন মানুষকে কখনো ভুলতে পারে না, তারা বেঁচে থেকেও হয়তো মারা যায়। আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করলাম, দিন শেষে সে আমাকে অন্ধ প্রমাণ করে দিল। আনোয়ার: আচ্ছা, আপনি তার নামে মামলা করেননি? সে যে আপনার সাথে প্রতারণা করেছে? ঝুমকো: যাকে মনের বন্দি করে রাখতে পারি নাই, তাকে জেলে কি করে বন্দি করব? আর মামলা হলে ওর কখনো সরকারি চাকরি হবে? যাকে শত কষ্ট করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার তৈরি করেছি, তার জীবন নিজে কি করে নষ্ট করি বলুন? আর ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেই খুশি লাগে, যদিও সে অন্য মানুষের। আনোয়ার: বা আপনি একজন রিস্কাওয়ালা হয়ে এত সুন্দর করে কথা বলতে পারেন? ঝুমকো: শুধু পড়াশোনা থাকলে সুন্দর করে কথা বলতে হবে এমন তো কোনো কথা নেই। মনের কথা সবসময় সুন্দর, আর অশিক্ষিত মানুষের কষ্ট আছে, তাই হয়তো তারা সুন্দর করে কথা বলতে জানে। আনোয়ার: ঠিক বলছেন। আচ্ছা চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে, কালকে তো দোকানে যেতে হবে, চলুন। ঝুমকো: আমার বাড়ি ফিরে যায়, সুখকে ঘরে নিয়ে যায়। মেয়েটা ঘুমিয়েছে, ঘুমের সময় কি মায়াবী লাগে আমার মেয়েকে। যদি কখনো ইরা ফিরে আসে, তাহলে হয়তো আমি ওকে মাপ করে নিজের সাথে রাখতে পারবো, কারণ ও আমাকে কষ্ট দিয়েছে সেটা সহ্য করে নিতে পারবো। কিন্তু
তোকে কষ্ট দিয়েছে, তাই ইরাকে কখনো মাফ করব না আমি। আনোয়ার। সকালে দোকান খোলা হয়, আনোয়ার রান্না করে, কিন্তু প্রতিদিনের মতো লোক আসে না। দেখলেন বস, কোনো লোক আসে নাই, শুধু রান্না করেন আপনি ডলার। আচ্ছা ঠিক আছে, বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ তো আসবে। আনোয়ার। তখন দুজন লোক আসে, বস দেখে লোক এসেছে, এদের ভালো করে খাওয়াতে পারি তাহলে আরও লোক আসবে। ডলার। ঠিক আছে, তুমি যাও, ওদের কী লাগবে তা জিজ্ঞাসা করে আসো, আর সুন্দর করে কথা বলবে। আনোয়ার। ঠিক আছে বস। আমি যেখানে যাই একজন বৃদ্ধ লোক আর ওনার ছেলে এসেছে, তাদের আসতে বলি এবং তাদের খাবার আনতে যাই। ডলার। বাবা তুমি একটু বসে খাবার খাওয়া শুরু করে দাও, আমি একটু জরুরি ফোন করে আসি। লোক। ঠিক আছে তুই যা, কিন্তু বুকে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, তবে সেটা বেড়ে গেছে। এর মধ্যে খাবার এসে পড়ে, খাবার মুখে নেয়, একটু খেতে শরীরটা আরও খারাপ হতে শুরু করে। লোক। আরে চাচা, আপনার কি হয়েছে? চাচা আপনি ঠিক আছেন তো? চাচা কথা বলেন। ডলার। বাবা কি হয়েছে তোমার বাবার? চোখ খুলো। আমার বাবা ঠিক ছিল, কিন্তু এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে। সব দোষ এই খাবারের। নিশ্চয়ই খাবারের মধ্যে খারাপ কিছু মেশানো আছে। লোক। আমি তখন সেখানে যাই। কি বলেন আপনি? খাবারে কোনো ভেজাল থাকবে? আপনার বাবা হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আনোয়ার। এইসব আমাকে বোঝাতে আসবেন না। আমার বাবা ঠিক ছিল, কিন্তু খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে। এই দোকানের নামে আমি মামলা করব, সবাইকে জেলে নিয়ে যাব। দেখেন আপনি ভুল বুঝবেন না, শুনুন। আনোয়ার। দোকানে এমনি কত সমস্যা, আরও সমস্যা এসে যোগ হয়েছে। আপনি এই শহর ছেড়ে কয়েকদিনের জন্য চলে যান, সব ঠিক হলে আবার ফিরে আসবেন। ঝুমকো। আমি কোনো অন্যায় করি নেই, তাই পালিয়ে যাব না। যদি জেলে যেতে হয় তাও সমস্যা নেই। বাড়ি ফিরে আসুক, সুখকে কোলে নিয়ে বসে থাকি। ওরা মনে হয় থানায় কেস করতে পারে। সুখ, তোর বাবা কয়েকদিন বাইরে থাকতে পারে, তুই রাগ করবি না মা, তোর বাবা কিছু করে নেই। হঠাৎ খেয়াল করি দরজায় নক করে, খুলে দেখি পুলিশ আসে। আনোয়ার। আপনি মিস্টার আনোয়ার, চলুন, আপনার নামে কেস হয়েছে, থানায় যেতে হবে আপনাকে। পুলিশ। ঠিক আছে চলুন। তখন ঝুমকো চলে আসে, আমি সুখকে ওনার কোলে দেই। যতদিন আমি না আসি ওকে দেখে রাখবেন দয়া করে। আনোয়ার। আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের বেল করিয়ে বাইরে নিয়ে আসবো। ঝুমকো। ঠিক আছে, অপেক্ষা করব আমি। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে আসে। আসার সময় সুখ অনেক করতে থাকে, ওর জন্য একটু খারাপ লাগে। আনোয়ার। আমি উকিলের কাছে যাই, সব ঘটনা তাকে খুলে বলি। ঝুমকো। দেখুন ঝুমকো, কেসটা খুব শক্তিশালী। যদি ওই লোক বলে যে দোকানের খাবার খেয়ে এমনি উনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে কেসটা তুলে নিতে পারবো, আর না হলে এই খুনের মামলা হিসাবে ধরে নেওয়া হবে। উকিল। আমি ডলারকে ওই বৃদ্ধ মানুষের সাথে হাসপাতালে পাঠাই, তাই ডলারকে ফোন করি সে হাসপাতালে আসে সেটা জানতে। সিটি হাসপাতালে আসে, আমি সেখানে যাই, শুনি বৃদ্ধ লোকের জ্ঞান ফিরছে। ঝুমকো। এই আপনি এখনও কেন এসেছেন? আপনার জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়ব। লোক। আপনি এখানে কেন এসেছেন? আপনাদের জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়ব। লোক। দেখুন আজব কথা বলবেন না, আমাদের খাবারে কোনো সমস্যা নেই, আর আপনার বাবার তো জ্ঞান ফিরে এসেছে, তাহলে তাকে জিজ্ঞাসা করুন আসল সত্যি থেকে। ঝুমকো। ঠিক আছে চলুন বাবার কাছে, দেখি কে সত্যি বলছি। লোক। চাচা, আপনার সাথে কথা বলা অনেক দরকার। আপনি যে দোকানে খাবার খেতে গেলেন, আমি সেই দোকানের মালিক, কিন্তু আপনি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছেন। সবাই এটা মনে করছে যে রান্না করছে তার নামে কেস করছে, তার একটা 6 মাসের বাচ্চা আছে। দয়া করে সত্যিটা বলেন। ঝুমকো। আসলে আমার শরীর খারাপ খাবার খাওয়ার জন্য হয়নি, অনেক সময় আগে বুকে ব্যথা অনুভব করতে থাকি, ধীরে ধীরে ব্যথা বেশি হতে থাকে। খাবার খাওয়ার ফলে কোনো সমস্যা হয়নি। করলা দিয়ে এত সুন্দর খাবার রান্না করছে, সেই জন্য রান্না করেছে তাকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি। বৃদ্ধ লোক। আপনার বাবা ঠিক বলেছেন, ওনার বুকে ব্যথা অনেক সময় ধরে হচ্ছে, সেটা খাবার খাওয়ানোর জন্য নয়। আর যদি উনি করলার তরকারি না খেয়ে অন্য কোনো মাংস দিয়ে খেতেন, তাহলে আপনার বাবাকে বাঁচানো যেত না, তার শরীরে অনেক সমস্যা হতে পারত। ডাক্তার। শুনলেন তো ডাক্তারের কথা, এবার বিশ্বাস হলো? দোকানের খাবারে কোনো সমস্যা হয়নি। কেস দয়া করে তুলে নেন। ঝুমকো। সরি, বুঝতে পারিনি, দয়া করে মাফ করে দিন, কেস এক্ষুনি তুলে নেব। লোক। আচ্ছা, অনেক তো আনোয়ারের কথা শুনলেন, এবার ইরা কোথায় আছে সেটা জানতে হবে। বড়লোক বয়ফ্রেন্ডের সাথে কেমন আছে সে? ইরা জান, তুমি এখন পড়াশোনা করা বাদ দাও তো। আর পড়াশোনা করে কী হবে, তুমি তো সরকারি চাকরিতে জয়েন করে ফেলেছো। মিজান। আরে সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু আরও ভালো কিছু করতে হলে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা, এই হোটেলে থাকতে আর ভালো লাগছে না, তোমার বাড়িতে নিয়ে যাও। ইরা। বাড়িতে তো নিয়ে যেতে হবে, কিন্তু এখন না, মা বাবা সবাই বিদেশে, তারা দুদিন পর দেশে ফিরে আসবে, তখন নিয়ে যাব। মিজান। সত্যি জান, তোমার মা বাবা বিদেশে? তোমরা তো তাহলে অনেক বড় লোক। ইরা। কিন্তু জান, তোমার ওই রিক্সাওয়ালা স্বামীর থেকে কাবিনের টাকাটা নিতে হবে তো। আর
সেই টাকা দিয়ে আমরা অন্য দেশে বেড়াতে যাবো মিজান। কিন্তু ও তো কিছুই নেই, বাড়িও নেই, কাবিনের টাকা কোথা থেকে দিবে এরা? আরে সেটা ও কোত্থেকে দিবে তা তো ওর ব্যাপার, তাতে তোমার কি? তুমি ওর থেকে কাবিনের টাকা চাও কোথা থেকে? তুমি ওকে এখনও ভালোবাসো না তো, তাই টাকা চাইতে পারবে না? ওর জন্য দয়া হচ্ছে না তো মিজান? আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। আর ঠিক আছে, কাবিনের টাকা ওর থেকে আমি নিয়ে নেব। ইরা। আনোয়ার জেল থেকে বের হয়, বাড়ি ফিরে এসে সুখকে জড়িয়ে ধরে আদর করে। সত্যি মেয়েটা বাবাকে না দেখতে পেয়ে অনেক কান্না করেছে। হঠাৎ ফোনে আরও কল আসে, নাম্বার দেখে অবাক হয়েছে আনোয়ার। কি, আমার নাম্বারকে সেভ রাখতে ভুলে গেলে? কেমন কাটছে তোমার দিন ইরা? আমার দিন কেমন কাটছে সেটা তোমার জানার দরকার নেই। কী কারণে ফোন করলে সেই কারণ বলো। আনোয়ার, দেখো আমার কাবিনের টাকাটা চাই। তোমার মনে আছে কাবিনের 5 লক্ষ টাকা? আমার টাকা লাগবে তাড়াতাড়ি, তাও দিতে হবে। ইরা। ইরার কথা শুনে অবাক হয়ে যায়। আমি কাবিনের টাকা কোথা থেকে দিব? আমি গাভী বিক্রি করে টাকা দিয়ে ঢাকায় এসেছি, এখন কোনো চাকরি করি না, দোকান বন্ধ হয়ে গেছে, তাই টাকা জোগাড় করা অসম্ভব। কী হলো আনোয়ার, কী ভাবতে বসে গেল? শোনো, টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে, তাই কোথায় টাকা দিতে পারবে আমি সেই জায়গার নাম বলে দিব, কারণ টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ড ঘুরতে যাব বিদেশে। ওর কথা শুনে একটু কষ্ট হলো। ওর পড়াশোনার জন্য সব বিক্রি করে দিয়েছি, বাবা বেশি জমি রেখে যেতে পারেনি, কিন্তু গ্রামে যা ছিল সব বিক্রি করে শেষ এতগুলো টাকা কোত্থেকে নিয়ে আসবো? ইরা ফোন রেখে দেয়। আরও আবার চোখে পানি আসে। কে ফোন করেছে? কথা বলেন আপনি। ঝুমকো। আপনি সুখকে একটু কোলে নেন, আমি ছাদে যাব। ওনার কোলে সুখকে দিয়ে ছাদে যাই। আজ মায়ের কথা অনেক মনে পড়ছে। মা থাকলে হয়তো জীবনে এত সমস্যাই হতো না, কিন্তু এখন আমি কি করব? আমি সুখকে ঘুম পাড়িয়ে বিছানার বালিশ নিয়ে ছাদে যাই। উনি আকাশের দিকে তাকিয়ে কি দেখেন? ঝুমকো। আরে আপনি এখানে কি করেন? সুখ ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ে তাহলে দিয়ে আসি। কিন্তু আপনি ছাদে দাঁড়িয়ে কি করছেন? আর চোখ এমন লাল কেন আপনার? মনে হয় কান্না করছেন। কি হয়েছে বলুন? আমার জীবনের দুঃখ আপনি জেনে কি করবেন বলুন? খুব ইচ্ছে করে একটু সুখে থাকতে, কিন্তু সবার কপালে সুখ সহ্য হয় না। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কেনা যায়? যদি আজ টাকা থাকতো তাহলে ইরা আমাকে ছেড়ে চলে যেত না। সে চলে যায়, সে আপনার না, তার জন্য কষ্ট পেয়ে শুধু শুধু নিজের জীবন নষ্ট করবেন না। ইরা ফোন করেছে একটু আগে, ও কাবিনের টাকা চায়। সেই টাকা দিয়ে তার প্রেমিকের সাথে বিদেশে ঘুরতে যাবে, কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? আপনি তো জানেন আমি এখন বেকার, তাই এই টাকা দেওয়া অসম্ভব। আনোয়ার, একজন মহিলা এত খারাপ হতে পারে সেটা আপনার বউকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। নিজের সুখের জন্য তার স্বামী ও সন্তানের সাথে এমন করতে পারে? সে কি মানুষ? তার মধ্যে মন বলতে কিছু আছে? আমার মনে হয় না। ঝুমকো। করতে পারে, আসলে ভুল। আমার কাউকে এত বেশি ভালোবাসা উচিত না। যার ধোঁকা না পারেন সহ্য করতে, না পারেন তাকে কোনো শাস্তি দিতে। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসি তার জীবনের সমস্যা সৃষ্টি করতে কি পারি? আর যদি সে সত্যি দোষ করে তাহলে উপরে একজন আছে যে শাস্তি দিবে। আনোয়ার, কিন্তু এত টাকা কোথা থেকে দিবেন আপনি? আনোয়ার। আনোয়ার উত্তর না দিয়ে ঘরে চলে আসে। একটা সিন্দুক থেকে একটা গলার হার বের করে। এটা তার মায়ের হার। বাবা কখনো তোমাকে কিছু দিতে পারেনি, কিন্তু বিয়ের সময় এই হার তোমাকে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু তুমি কখনোই এই হার বিক্রি করে দাওনি, সব সময় নিজের কাছে রেখে দিতে। তুমি যখন চলে গেলে তখন এই হার তোমার স্মৃতি হিসেবে রেখে দেয়। যখন এই হার ছুঁয়ে দেখি তখন মনে হয় তুমি আশেপাশে আছো, কিন্তু আজ সেটা বিক্রি করে দিতে হবে। মাফ করে দাও আমাকে মা, মাফ করে দাও। আনোয়ার। আনোয়ার হার বিক্রি করে দেয়। যখন হার শেষ দেখে ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মা মারা যাওয়ার পর এই হার তাকে মায়ের কথা মনে করিয়ে দিয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে মা সত্যি তাকে ছেড়ে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে ওর। ইরাকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে। বাহ, 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে ফেললে। কোথা থেকে আসে এত টাকা? কি কোনো চুরি ডাকাতি করে নিয়ে আসলে নাকি ইরা? না, চুরি করবে কেন? তোমার জন্য নিয়ে এসেছি, যাও নিজের প্রেমিকের সাথে ঘুরে আসো বিদেশ থেকে। আর বিয়ে করলে আমাকে দাওয়াত দিবে কেমন? রিক্সাওয়ালা, আমি ঠিকমতো খেতে পারি না, তোমার বিয়েতে মন ভরে খাবার খাবো। আনোয়ার, বাহ, নিজের যোগ্যতার সাথে পরিচয় হয়ে গেছো, তোমার খুব ভালো। আচ্ছা, দাওয়াত অবশ্যই দিব। শোনো, কোনো উপহার নিয়ে আসতে হবে না, ফ্রিতে গরিব দুঃখীদের খাওয়াবো। ইরা, আরে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, নিজের জীবন সুখে থাকবে। আর উপহার একটা তোমাকে দিব, আমি সময় পেলে পেয়ে যাবে। আমি গরিবের উপহার কম দামি হলেও খাঁটি হয়। ঠিক আছে, দেখা যাবে। আজ আর ওর কথার উপরে জবাব দিতে পেরেছে, কারণ ঝুমকো ঠিক বলেছে, যে ছেড়ে যায় সে কখনো আপনার থাকে না। কান্না করলে সমস্যার সমাধান হবে না, লড়তে হবে।
যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে দেখাতে হবে আপনি কি ছিলেন, তার সফলতা সবচেয়ে বড় প্রতিশোধ। রাতে বাসায় ফিরে যায় সুখকে নিতে ঝুমকোদের বাড়িতে। গিয়ে দেখে সেখানে অনেক মানুষ এসেছে। চাচা আমাকে ডাক দেন। আনোয়ার, আরে আনোয়ার, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। ও ঝুমকোকে দেখতে লোক এসেছে। আসলে ছেলে আগে থেকে পছন্দ করা, তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব চাচা। আমি ঝুমকোর দিকে তাকিয়ে থাকি। উনি সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়েছেন, বেশ খুশি লাগছে। ওনাকে দেখে মনে হয় আগে থেকে প্রেম আছে ছেলের সাথে, আর পরিবার মেনে নিয়েছে। সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে চাচির কোলে থেকে নিয়ে রুমে চলে আসি। আনোয়ার, বাবু কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে এসেছি, এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশে ঘুরতে যাব। ঠিক আছে বাবু, অবশ্যই যাব, তবে বাবু তুমি টাকাটা আমাকে দাও, আমি একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে, কালকে বিয়ে করে নিব আমরা। মিজান, ঠিক আছে বাবু তুমি যাও। আমি রুমে বসে বসে পড়াশোনা করতে থাকি আর কল্পনা করতে থাকি একবার শুধু বিয়েটা হয়ে যাক, তখন আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক টাকা থাকবে আমার। ইরা, আমি একটু সুখ নিয়ে খেলা করে রান্নাঘরে যাই, ওর জন্য একটু সুজি তৈরি করে ওকে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এত ভালো কেন, কান্না না করে খেয়ে নেয়। অনেক সময় পরে দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি ঝুমকো। আরে আপনি কেমন মানুষ, বাসায় গেলেন কিন্তু না খেয়ে আসলেন? সবাই কাজে বিজি থাকার কারণে কেউ আপনাকে খাবার বেড়ে দিতে পারেনি, তাই বলে আপনি না খেয়ে চলে আসবেন? বাবা আমার উপর রাগ করে তাই খাবার নিয়ে চলে এসেছি। আনোয়ার, আরে এমন কিছু না, আসলে আপনার আমার জন্য অনেক করেছেন, সারাদিন সুখের যত্ন আপনি নেন, কিন্তু আপনার বাসায় কত অতিথি ছিল তাই বিরক্ত করি না। আনোয়ার, আরে বিরক্ত করতে হবে কেন, আপনি আর সুখ কি আমাদের পর? শুনুন, এই নেন খাবার, আর পুরো শেষ করবেন। ঠিক আছে, আপনি আমার মালিক, কথা শুনে চলতে হবে। হলে আবার যদি চাকরি থেকে বের করে দেন। আনোয়ার, আমি একটু হাসি দেই। আচ্ছা, আপনার বেইমান বউ কাবিনের টাকা পেয়ে গেছে, আপনি তাকে টাকা দিতে পারলেন? ঝুমকো, চিন্তা করবেন না, সে টাকা পেয়ে গেছে, এবার তাকে যোগ্য জবাব দিতে পারিনি, তবে চুপ করে থাকিনি। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যায়নি। আনোয়ার, বা ভেরি গুড। আচ্ছা, আগামী শুক্রবার আমার বিয়েতে আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু, না হলে চাকরি সত্যি চলে যাবে। ঝুমকো, আচ্ছা ঠিক আছে, আপনার বিয়েতে তো যাব। হঠাৎ করে সুখ কেঁদে ওঠে। মনে হয় আপনি আমাকে দাওয়াত দাওয়াত দিয়েছেন কিন্তু সুখকে দাওয়াত করেননি, তাই রাগ করেছে। আনোয়ার, আপনার মেয়ে অনেক অভিমানী। আচ্ছা সুখ, আমার বিয়েতে খেতে আসবি, আমি সুখের জন্য সুজি রান্না করব। এখন কান্না বন্ধ কর। সাথে কান্না বন্ধ হয়ে গেছে। ওর অভিমান দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ঝুমকো চলে যায়। আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সুখকে সঙ্গে নিয়ে দোকানে যাই। আসলে সামনে ঝুমকোর বিয়ে, তাই চাচি অনেক বিজি থাকবেন, তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা রেখে কাজ করা সহজ না। আনোয়ার, আরে বস আপনি এসে গেছেন, চলুন দোকান খুলে যাক, দেখি কি হয় আজকে, খাবার ফেলে দিতে হয় নাকি। ডলার, ঠিক আছে চলুন, তবে আজ বেশি ভালো রান্না করব না, টমেটো দিয়ে কিছু একটা করব, যদি কেউ না আসে খাবার নষ্ট হবে। আনোয়ার, আচ্ছা বস রান্না শুরু করি, আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়বো। ডলার, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আসলে ছেলেটা একটা পাগল। আনোয়ার, আমি বাইরে যাই, একটা লোক দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তাকে ধরে বেঁধে দোকানে নিয়ে এসে, আরে ভাই আপনি আসেন একটু খেয়ে যান। ডলার, আরে আমি খাবো না, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। লোক, আরে বস খাবার নিয়ে আসেন, এই লোকটাকে পাওয়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আসেন সব। ডলার, আমি খাবার নিয়ে যাই ওনার কাছে, উনি খাবার মুখে দেন। আনোয়ার, ছি কি জঘন্য গন্ধ, এই খাবারকে মুখে দেওয়া যায়? খাবার মাটিতে ছুঁড়ে মারি আর রাগ করে দোকান থেকে বের হয়ে যায় লোক। আরে বস এই খাবার সত্যি গন্ধ হয়ে গেছে, কিন্তু এক্ষুনি রান্না করলেন তো আপনি, এটা কী করে সম্ভব? নিশ্চয়ই বাইরে থেকে কোনো গন্ধ আসে, তাই সবাই মনে করে খাবারের গন্ধ। আচ্ছা এখানে আশেপাশে এমন কিছু রয়েছে যেখান থেকে গন্ধ আসতে পারে? আনোয়ার, ব্যাস সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। তোমার নিয়ে যেতে হবে না, সুখকে নিয়ে তুমি থাকবে, আমি যাব যেখানে অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পায়। এটা কেন ডাস্টবিন না, একটা মাঠ, সেখানে অনেক ময়লা ফেলে, আমি খুব পরিষ্কার করে ময়লা পরিষ্কার করি। আনোয়ার, সুখকে আমি ঝুমকো আপুর কাছে রেখে বস যেখানে গেছে সেখানে যাই। আরে বস আপনি কি করছেন, এই ময়লা পরিষ্কার করছেন কেন? ডলার, আরে একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না, আমি রাতে বাড়ি ফিরে আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে নিয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কান্না করছে এমন শব্দে শুনে ঘুম ভেঙে যায়। আনোয়ার,
হঠাৎ মধ্যরাতে কান্না করা হচ্ছে এমন আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে ঝুমকো কান্না করছে, কিন্তু এত রাতে কোনো বিপদ হলো না তো? তাই তাড়াতাড়ি উঠে সেখানে যাই। আনোয়ার, বাবা তোমার কি হয়েছে? বাবা বুকে কি ব্যথা করছে? তুমি চিন্তা করো না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো তোমাকে। ঝুমকো, আরে কাকা আপনার কি হয়েছে? হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, কি হয়েছে আপনার? কাকা, আরে দেখুন না বাবা রাত থেকে খেয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব হচ্ছে। মা জেগে গেছে, আমাকে ডাক দেয়, কিন্তু ব্যথা কমছে না, বরং বেড়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ঝুমকো, কি বলেন? আচ্ছা চলেন, কাকাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি ধরেন এক পাশে আমি, যদি আর এক পাশে আনোয়ার। আচ্ছা ঠিক আছে, মা কি যাবে আমাদের সাথে? ঝুমকো, না কাকিকে যেতে হবে না, বাইরে কেউ নেই, ওনার এখানে থাকা অনেক জরুরি, আর সুখকে কাউকে দেখে রাখতে হবে। আনোয়ার, আচ্ছা বাবা তুমি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না বাবা। ঝুমকো, আমরা কাকাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু এত রাতে ডাক্তার খুঁজে পাওয়া একটু কষ্টকর। তবে কয়েকজন ডাক্তার ছিল, তারা কাকাকে কেবিনে নিয়ে যায়। আনোয়ার, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমার আর মায়ের কি হবে? বাবা আমাদের মাথায় ছাতা হয়ে আছে। ঝুমকো, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, কাকা একদম ঠিক হয়ে যাবে। হঠাৎ কয়েকজন ডাক্তার বের হয়ে আসে, আমরা তাদের কাছে যাই। আচ্ছা আমার বাবা কেমন আছে, ঠিক আছে তো? ঝুমকো, সরি ম্যাম, আপনার বাবা আর নেই, রাস্তায় আসার সময় উনি মৃত্যুবরণ করেছেন। ডাক্তারের কথা শুনে আমি ঝুমকোর দিকে তাকাই, মেয়েটার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে ধরে ফেলি। আনোয়ার, কয়েক ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে, কি হয়েছে মনে করতে পারছি না। বাড়িতে অনেক মানুষ, সবাই কান্না করছে। রুম থেকে বের হয়ে দেখি মা কান্না করতে করতে চোখের পানি মনে হয় শেষ হয়ে গেছে। এমন অবস্থায় একটু বাহিরে বের হয়ে বাবার লাশ দেখে যাব, তখন কেউ আমাকে ধরে ফেলে। ঝুমকো, আমি ওকে ধরে ফেলি। ঝুমকো, নিজেকে শান্ত কর। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে কাছের মানুষ দূরে চলে যাওয়ায় কত কষ্টে সেটা আমি জানি। ওকে সান্ত্বনা দেয়, মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। আনোয়ার, 3 দিন কেটে যায়, আনোয়ার আমাকে অনেক সান্ত্বনা দেয়। আসলে মানুষ হিসেবে ওনার কোনো তুলনা নেই। রাতে আমি ছাদে গিয়ে বসে থাকি, বাবার কথা খুব মনে পড়ে, চোখ বেয়ে জল পড়ে। ঝুমকো, আরে আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে, ঘরে যান, শীত পড়ছে, ঠান্ডা লেগে যাবে আপনার। চিন্তা করবে না, কিছু হবে হবে না, কিন্তু আপনি এখানে কেন, কি করছেন? আসলে অনেক দিন ধরে চাঁদ দেখা হয় না, তাই একটু দেখতে এসলাম। ও আচ্ছা, আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তাকে একবার তো এখানে আসতে দেখলাম না। আনোয়ার, বাবার মৃত্যু 3 দিন পরে সে আমাকে কল করে, সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ এখন আমার বাবা নেই, কে সংসার চালাবে, কে নিবে দায়িত্ব? আর বাবা ওদের বলেছে 5 লাখ টাকা দিবে বিয়ে করলে যৌতুক হিসাবে, কিন্তু এখন তো টাকা কোথা থেকে দিবে? তাই আর বিয়ে হবে না। ঝুমকো, আসলে এই পৃথিবীতে ভালোবাসা ভুল না, আমরা আর আপনার কাউকে ভালোবাসা ভুল সেটা বুঝতে পারছি না। আসলে ভাগ্য এক আজব জাদুকর। আনোয়ার, ঠিক বলছেন। আচ্ছা দোকানে কী খবরে, কোনো লোক এসেছে? এখন অবধি তো না, তবে দেখি কি করা যায়। আচ্ছা তাহলে সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যাক। আনোয়ার, ওকে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়ি, কিন্তু দোকানে কোনো লোক আসে না। ঝুমকো, আজকে দোকানে কোনো লোক আসবে বলে মনে হয় না। আমরা যেখানে ময়লা পরিষ্কার করি সবাই ময়লা ফেলে। কি করব, এদের ময়লা ফেলানোর কি করে আটকাতে হবে? রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দু লোকদের যেতে দেখি। আনোয়ার, ওস্তাদ আপনার মাথায় কি চলছে বলুন তো? এই শহরে অনেক হিন্দু রয়েছে, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? আরে মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে, আজ রাতে এখানে আসতে হবে, এরপর থেকে শুরু হবে আসল খেলা। আনোয়ার, রাত 3টা বাজে আনোয়ার বাড়ি থেকে বের হয় ডলারকে নিয়ে এই জায়গায়, এবং ময়লা পরিষ্কার করে। আরে বস কী করেন? আবার ময়লা কেন পরিষ্কার করছেন? ডলার, আমি ময়লা পরিষ্কার করি, পরে কতটুকু মাটি দিয়ে সেখানে একটা জিনিস তৈরি করি, এবার কালকে সকালে হবে আসল মজা। বস এতে কাজ হবে? ডলার, কালকে সকালে সেটা দেখতে পারবে। আনোয়ার, সকালে ঘুম থেকে উঠে ডলারকে নিয়ে সেই জায়গাতে নেই, অনেক অপেক্ষা করতে থাকে, কখন মানুষ ময়লা ফেলবে। একটা লোক আসে ময়লা ফেলতে, কিছু একটা দেখে থেমে যায়, দেখে সামনে একটা মূর্তি, সেখানে পুজোর ফুল দেওয়া আছে, তাই সেখানে ময়লা না ফেলে সামনে থেকে ডাস্টবিনে ময়লা ফেলে দেয়। প্রায় সবাই তাই করে, কারণ মানুষ দেবী এখানে থাকে, ময়লা কী করে ফেলবে। আনোয়ার, আরে বস দারুণ হয়েছে বুদ্ধিটা, আপনি কি সুন্দর কাজ করলেন বস, খুব ভালো। ডলার, আমাদের দোকানে মানুষ অবশ্যই আসবে, আর এত ভালো খাবার রান্না করব যে খাবার খেতে অন্য দোকানে যাওয়ার কথা চিন্তা করবে না। আনোয়ার, আচ্ছা ইরার কথা তো বলা ভুলেই গেছি, আমাদের বিসিএস ক্যাডারের কথা। আচ্ছা ইরা 2 দিন ধরে তার বয়ফ্রেন্ডের জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু সে আসে না, তাই বাধ্য হয়ে হোটেল থেকে বেরিয়ে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই, তাই সে হোটেলের ভাড়া কী দিবে বলুন?
তাই পালিয়ে যায়। কিন্তু কোথায় যাবে, এই শহরে তো আর কাউকে চেন না, তাই তার মামার বাড়িতে ফিরে যায়। কিরে এরা, তুই এখানে শুয়েছিস? তোর নাকি চাকরি হয়েছে কে? কিন্তু তুই একা কেন? আনোয়ার কোথায়? মামি। আমি মামির পায়ে পড়ে যাই। মামি, সব দোষ আমার। আমি আনোয়ারকে রেখে, নিজের মেয়েকে রেখে টাকার লোভে অন্য একজনের সাথে পালিয়ে গেছি। কিন্তু সে আমার কাবিনের সব টাকা নিয়ে কোথায় যেন চলে গেছে। ফোন করলে পাওয়া যাচ্ছে না। এরা কি, তুই আনোয়ারের মতো একটা ভালো ছেলেকে রেখে তুই অন্য একজনের সাথে পালিয়ে গেলি? কি করে? আর ওই 6 মাসের বাচ্চার তো একটু মায়া হলো না তার? কেমন মা তুই? মামি, মামি আমি অনেক বড় ভুল হয়ে গেছে, লোভে পড়ে এমন করে ফেলেছি। কিন্তু মামি এখন কোথায় যাব? একটু থাকতে দাও আমাকে মামি। ইরা, মামি একটু চিন্তা করে, এমনি এই বাজারে কাজের লোক পাওয়া আগের অনেক টাকা লাগে, যদিও বাড়ির সব কাজ করে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। মামি আমাকে তার বাড়িতে থাকতে দেয়, কিন্তু সারাদিন অনেক কাজ দেয়। সব কাজ শেষ হয়ে অনেক কষ্ট হচ্ছে আমার, খুব খিদে পেয়েছে, তাই মামির কাছে গিয়ে একটু খাবার চাই। এত খাবার খেতে হবে না, নিজের কপাল খেয়ে এখন আবার খাবার খেতে এসেছে। যে মানুষ তোকে এত কষ্ট করে পড়াশুনো করে চাকরি করতে দিয়েছে, তার সাথে থাকতে পারলি না তুই? তোর মতো একটা খারাপ, তুই শাস্তি পেতে পারে। যা, কোনো খাবার নাই তোর জন্য। মামি। কয়েক বছর কেটে যায়। আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে কেউ নেই যে তাকে চেনে না। দোকানে আস্তে আস্তে মানুষ আসে, সবাই খেয়ে অনেক প্রশংসা করে, ব্যবসা বাড়তে থাকে। আর সেই জায়গায় এখন আর কেউ ময়লা ফেলে না। সেখানে আজ অনেক বড় মন্দির হয়ে গেছে। আনোয়ার সেই জমি কিনে সেটা মন্দিরের জন্য দান করে দিছে। সুগাজ বেশ খুশি, খুব খুশি আছে। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতেছে, নাম বলল ইরা, আপনার পরিচিত গার্ড। নামটা শুনে চোখে জল চলে আসে। ইরা হঠাৎ দেখা করতে এসেছে, নিশ্চয় তার অনেক সুখ, সেটা দেখাতে এসেছে। তুমি ভিতরে আসতে বলে দাও। আনোয়ার। আনোয়ার, তুমি কেমন আছো? কয়েক বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই তুমি। সেই পুরনো বাড়িতে গিয়ে খুঁজে তোমাকে পাই না, তখন একটা খাবারের কাগজে তোমার নাম আসে, দেখে এখানে আসি। আমি ওর চেহারা দেখে অবাক হয়ে যাই। এই কোন ইরা, যাকে ফুলের মতো বেশি সুন্দরী দেখাতো? সেই ইরা, কিন্তু এমন কেন? চুল এলোমেলো, চামড়া কুচে গেছে, যে কোনো লোক দেখে ভয় পাবে এমন হয়ে গেছে কেন? আনোয়ার। আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায়। সেই শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করে। এরপর আমি বাড়িতে যাই, সেখানে মামি অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়, তাই আমার চাকরি চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম। আনোয়ার, আমাকে মাফ করে দাও। আনোয়ার। ইরা। ইরা, আমি তোমাকে মাফ করার কে? তুমি নিজের ভুল বুঝতে পারলে এটাই অনেক। আনোয়ার। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নেবে? আমি আর তুমি আমাদের মেয়ে সুখে সংসার করবো আবার? সেটা কখনোই সম্ভব না ইরা। তুমি এখন আমার জীবনে একটা অতীত, যাকে মনে করতে চাই না। আর আমার মেয়ে জানে তার মা মারা গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আনোয়ার। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তুমি যদি ওর সাথে দেখা করতে না দাও তাহলে আমি কেস করব। ইরা। ইরা, তুমি এখনও বোকা থাকবে। আচ্ছা, তুমি যেই থানায় কেস করবে সেখানে গিয়ে পুলিশ আমার হয়ে সালাম দিয়ে দিবে। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয় তাহলে আদালতে দেখা হবে। আনোয়ার। তুমি তোমার টাকা পয়সার পাওয়ার দেখে সব করতে পারো আনোয়ার। আমি সুখের মা, ওর উপর অধিকার আছে। ইরা। টাকা থাকলেই তো টাকা দেখাতে হবে। আর সুখের নাম নিজের মুখে কখনো উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যুবরণ করছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখন ও তোমাকে ঘৃণা করবে। ইরা। আর অধিকার জন্ম দিলে কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আর আমার মেয়ে সবসময় আমাকে পছন্দ করবে, কারণ ওকে আমার শিক্ষায় দিয়ে বড় করেছি আমি। আনোয়ার, তুমি এটা করতে পারো না আনোয়ার। আমার মেয়ে সুখ। চিৎকার করে ইরা। আমি রুম থেকে বের হয়ে যাই। ইরা, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমাকে পেতে হবে। লোভের ফল কখনো ভালো হয় না ইরা। আমি একজন গার্ডকে ডাক দিলাম। আনোয়ার। জি বস, কিছু বলবেন? লোক। এই মহিলাকে আমাদের এখানে দোকানে রাঁধুনি হিসেবে কাজ দিতে হবে, আর খাওয়া দাওয়া শোয়ার জন্য রুম দিয়ে দাও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে ইরা। আনোয়ার। আবু, তুমি ঝুমকো মাকে কি বলবে মনে আছে তো? ওকে বলবে আই লাভ ইউ ঝুমকো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মনে থাকবে কথাটা? সুখ। আরে টেনশনে সব ভুলে গেছি, আমি কি করে বলবো? ওর সামনে গেলে তো সব ভুলে যাই আমি। আনোয়ার। ও আব্বু, তুমি সত্যি একটা ভীতু, একটু সাহস জোগাড় করতে পারো না? সত্যি বলতে হবে। সুখ।
আমি ঝুমকোর সামনে যাই, একটু হাঁটু দিয়ে বসি। ঝুমকো, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করি নাই, কিন্তু তোমার প্রতি কখনো যে ফিলিংস তৈরি হয়ে গেছে বুঝতে পারিনি। তুমি আমার জীবনে সব কাজে পাশে থাকলে, যদি কখনো ব্যবসায় লস হয়ে যেত আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু তুমি সবসময় বিশ্বাস করতে আমাকে। আমি পড়াশোনা জানি না, কিন্তু তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতো করে আদর করেছো, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। তুমি কি আমাকে বিয়ে করবে ঝুমকো? আনোয়ার: আরে আব্বু, তুমি ফুল নিতে ভুলে গেলে? এবার আমি গিয়ে বসে বলি, ডিয়ার ঝুমকো মা, তুমি কি সত্যি সত্যি আমার মা হবে? সুখ: ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ কী করবো, রাজি হয়ে যায়, কারণ আমিও আনোয়ারকে ভালোবাসি। একটা মানুষ কত ভালো হয় সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারবে না ঝুমকো। তোমাকে নিয়ে আমি বাঁধবো সুখের ঘর। সমাপ্ত। বাঁধবো সুখের ঘর। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।